Good afternoon, this is Nazmul from Road Venture. Welcome to my new vlog. আশা করি সবাই ভালো আছেন। এখন সময় হচ্ছে 2:20। আমি আজকে ব্লগটা শুরু করতেছি হচ্ছে পূর্বাচল 300 ফিট থেকে। যাচ্ছি একটা কাজে। তো ডেস্টিনেশনটা একটু সিক্রেট রাখি, একটু পরেই আপনারা দেখতে পারবেন। আগাইতে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, এখন ডেস্টিনেশন হচ্ছে গিয়ে নীলাম মার্কেটের এই সাইডটাতে। নীলাম মার্কেট থেকে আসলে বাম দিকে, ডান দিকে না, বাম দিকে। তো বাম দিকে যাব হচ্ছে একটা বাইকে একটা শ্যুট করার জন্য আর কি, এর জন্যই বের হয়েছি। তো কোন বাইকে শ্যুট করব ওইটা পরেই আপনাদের সাথে দেখায়, প্লাস ওটা নিয়ে আমার কি মতামত আছে সেটাও আপনাদের সাথে আজকে একটু শেয়ার করবো আর কি। অলরেডি যদিও আপনাদের সাথে লাস্ট ব্লগটাকে আমি একটা বাইক নিয়ে ডিসকাস করছি, যে বাইকটা নিয়ে আসলে আমার থটস কি, ইয়ামাহা FZS25 যে লঞ্চ হইলো সেটার ব্যাপারে। তো আজকে চলেন, আজকে দেখি আরেকটা ভিডিও বানানো যায় কি না। ওকে, চলে আসছে হচ্ছে 300 ফিটে, যে লোকেশনটাতে আসার কথা ছিল ডেস্টিনেশন। তো ডেস্টিনেশনটা হচ্ছে গিয়ে বেসিক্যালি পূর্বাচলের এই পিজি স্টুডিওর এই সেটটাতে আসছে হচ্ছে একটা টেস্ট রাইডে। এটা হচ্ছে ইয়ামাহা FZS25 যে লঞ্চ হলো, এবং বাইকটার হচ্ছে রিভিউ করার জন্য, রিভিউ না জাস্ট একটা টেস্ট রাইডের জন্য আসছে আর কি। তো এই হচ্ছে এই মোস্ট অ্যান্টিসিপেটেড বাইক, যেটা নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি চলছে এখন সোশ্যাল মিডিয়াতে। বাইকটা যদি দেখাই, পিছনের টায়ারটা কত 140-70, রাইট 140-70। মাফলারটা মোটামুটি আছে। টেল লাইটের ডিজাইনটা হচ্ছে রেডি করা হয়েছে এই সাইডে, বাট এই লাইটগুলো স্টিল হ্যালোজেনের রয়ে গেছে। আর যদি ফ্রন্ট সাইডটাতে স্পিড মিটারটা এখানে এরকমই রয়ে গেছে আগের মতন, বেশি ইনফরমেশন নাই। সুইচের পজিশনগুলো একটু চেঞ্জ হচ্ছে। আর এই ওয়াস্কিউলার ডিজাইনটা বেশ ভালো লাগতেছে। ওভারঅল লুকটা, যদিও বাইকটা অনেক আগের মডেল, বাট স্টিল বাইকটা একটা লুক আছে। ইয়ামাহা ফুল গিয়ার আপড। সো এই বাইকটাই এখন রিভিউ মানে টেস্ট রাইড দিব আর কি, ব্ল্যাক কালারের। আর একটু আগে তো এটা ছবি আপনাদেরকে দেখাইছি ভিডিওতে। ওকে, উঠে বসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সিটিং পজিশনের কথা যদি বলি, সিটটা FZ ভার্সন 3 মতো এত সফট না, বাট হ্যান্ডেল পজিশন ইজ প্রিটি মাচ সিমিলার। হ্যান্ডেলটা একটু ছোটো মনে হচ্ছে আমার কাছে, কেন আমি জানি না, একটু শর্ট মনে হইতেছে। FZ ভার্সন 3টা একটু ওয়াইড মনে হইতো, ওটা হইতে পারে, অন্য কোনো রিজনও হইতে পারে। আর সাসপেনশন মানে সিটটা একটু হার্ড লাগতেছে, অনেকটা হচ্ছে হর্নেটের মতো আর কি। তো দেখি, স্টার্ট করব এখন। বিসমিল্লাহির রহমানির রহিম। পাওয়ার আছে, যেটা FZ ভার্সন 3তে আসলে মিসিং ছিল। না, পাওয়ার আছে ভালোই, মানে 250 সিসি হিসেবে যেটা হচ্ছে বেশ ভালো পাওয়ার আছে আই মাস্ট সে। যদিও অন্য হায়ার সিসি আসলে ওইভাবে চালানো হয় নাই, বাট এটা মোটামুটি ভালোই পাওয়ার ফিল করতেছি। আর ব্রেকিং বাইটের কথা যদি বলি, ব্রেকিং বাইটটাও বেশ ভালো লাগছে। খারাপ না। আপনারা ইয়ামাহা FZS25 রিভিউটা দেখলেন, টেস্ট রাইড রিভিউ। সো যা শর্ট একটা রাইড দিতে পারছে, একটা স্পিন জাস্ট। এখন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি। ফার্স্ট অফ অল, যখন আমি টেস্ট রাইডটা দিতে গেছি, তখন হচ্ছে আমি প্রথমে টেস্ট রাইড দিছি আসলে, মানে ফার্স্ট টেস্ট রাইডের ছিল আমি পার্টিসিপেন্ট। তো অ্যাজ ইউজুয়াল টেস্ট রাইড শেষে আমার কিছু
মানে আমার কাছে কিছু অপিনিয়ন চাইছে, কিছু হচ্ছে গিয়ে বায়াসড অপিনিয়ন দেওয়া লাগছে, যেহেতু আমি ফার্স্ট আসলে কিছু করার ছিল না ওই সময়, তো মুখের উপরে আসলে নাও করতে পারতেছিলাম না। বাট টু বি ভেরি অনেস্ট, মানে যদি আমি আমার মানে নিজের এখন আমি আমার ওন এক্সপ্লেনেশন দেই বাইকটার ব্যাপারে, হ্যাঁ আমার এক্সপিরিয়েন্সটা কী ছিল আমি একটু বলি। প্রথমত হচ্ছে গিয়ে হায়ার সিসি বাইক আমি মানে ওইভাবে আসলে রাইড করার তেমন কোনো চান্স পাই নাই, এক্সেপ্ট হচ্ছে গিয়ে সিএফ মোটো বলেন, সিএফ মোটো একটা টেস্ট রাইড দেওয়া হয়েছিল। তারপর হচ্ছে আমি রয়্যাল এনফিল্ড হান্টার 350 চালাইছিলাম, হ্যাঁ। আর দেন হচ্ছে FZ25 এটা চালাইলাম, জিক্সার আমার চালানো হয় নাই। এখন যদি আমি এই বাইকগুলোর সাথে কম্পেয়ার করি, রয়্যাল এনফিল্ডের চেয়ে একটা পাঞ্চ আছে এটাতে, ডেফিনেটলি রয়্যাল এনফিল্ডের চেয়ে ভালো রকম পাঞ্চ আছে হান্টারের চেয়ে। কাগজে কলমে দুইটা পাওয়ার ফিগার মোটামুটি সেম বা হয়তো 19-20 হবে, কিন্তু এটা একটা ভালো পাওয়ার আছে। আর সিটিং পজিশনের কথা যদি বলি, এইটার মতোই সিটিং পজিশন, কিন্তু হ্যান্ডেলটা কেন যেন আমার কাছে একটু ছোটো মনে হয়েছে, আমি জানি না, এটা হয়তো বা একটু ডিফারেন্ট লাগতে পারে, সিটিং পজিশনের কারণে এরকম হইতে পারে, আবার অন্য কোনো রিজনও হইতে পারে। বাট মানে আর সিটটা যেটা হচ্ছে ওরা কমফোর্ট বলতেছে, ঠিক আছে কমফোর্টেবল সিটিং পজিশন কমফোর্ট, বাট কুশনিং ইজ নট লাইক FZ-V3। এটা আমি জানি না কেউ এর আগে বলছে কি না কোনো ভিডিওতে, FZ-3 ধারে কাছেও এটা কুশনিং না। আর কি বলে সিটিংটা আমার কাছে অনেকটা হর্নেটের মতো মনে হয়েছে আর কি, মানে সিটটার কুশনিংটা হর্নেটের মতো, হর্নেটটা একটু স্টিফ, ওরকম একটু স্টিফ। বাট সাসপেনশন ওয়াজ বিট স্মুদার, সাসপেনশন নিয়ে আমি কোনো ওরকমই পাই নাই, ভাইব্রেশন ছিল না, যতটুকু চালাইছি আসলে। তো এর চাইতে আর কতটুকু পুশ করবো, আপনারা ভিডিওতে দেখছেন কতটুকুই বা বাইকটারে পুশ করবো এইটুকু জায়গাটার মধ্যে, ভাইব্রেশন ওরকম ছিল না, মানে অ্যাজ ইউজুয়াল FZ চালা যায় যেরকম আমরা ফিল করি সেম এরকমই। আর কন্ট্রোল, ব্রেকিং, ব্যালেন্স অ্যাজ ইউজুয়াল ইয়ামাহার, মানে টিপিক্যাল ইয়ামাহা FZ যেরকম আর কি, এরকমই আসলে, মানে খারাপ বলার মতন কিছু নাই আসলে। FZ-25কে আমি যদি খারাপের কথা বলি, আসলে এই বাইকটা পেছনে আমার মানে নিজেরা অনেক দিনের আসলে একটা পছন্দ ছিল, এই বাইকটা নিব চিন্তা করতেছিলাম, কিন্তু টু বি ভেরি অনেস্ট মানে আসলে ইয়ামাহা নিয়ে আমার কোনো অবজেকশন নাই, কিন্তু প্রবলেমটা হচ্ছে এসিআই। মানে এসিআই যেরকম দাম চার্জ করে আসলে এটা টোটালি অযৌক্তিক ভাই। আমি আজকে রাইড শেষে আমার ওইখানে যে প্রথম একটা ভাইয়া ছিল, আমরা জিজ্ঞেস করছিলাম, ভাইয়ের ওনারা ফ্র্যাঙ্কলি বলছে যে ভাইয়া আপনার প্রাইসটা আসলে ঠিক পছন্দ হয় নাই। তো উনি আমার পরে বললো যে ভাই আসলে এখানে অনেকগুলো ফ্যাক্টর আছে, আমরা আসলে চাইলেও এরকম করতে পারি না, ভ্যাট ট্যাক্স আছে, ব্লা ব্লা ব্লা। আসলে ভাই ভ্যাট ট্যাক্স আছে, যাই আছে সবই বুঝলাম, কিন্তু জিক্সার কীভাবে এটা চেয়ে এক্সপেন্সিভ বাইক হয়ে বা মানে এখানে কম প্রাইস অফার করে, আর আপনারা কীভাবে বেশি প্রাইস অফার করেন, এটাই আমার মাথায় ঢুকে না। আর বাইকটার টেকনোলজি আসলে যে খুব আউটডেটেড তা না, স্পিড মিটারটা দেখলে আসলে মনে হয় যে অনেক আউটডেটেড বাইক। স্পিড মিটারটা আমি বলে এই বাইকটা ইন্ডিয়াতে ডিসকন্টিনিউ হয়েছে, বাট এই বাইকটা কিন্তু ব্রাজিল স্টিল এখনও রানিং। রিসেন্টলি এই বাইকটাতে একটা আপডেটও আসছে, স্পিড মিটারটা টোটালি চেঞ্জ, অনেকটা দেখতে ইয়ামাহা R15M এর মতন, যদিও ভিতরে লেআউটটা ডিফারেন্ট, বাট শেপটা দেখতে R15 এর মতো আর কি। R15M এ যেরকম স্পিড মিটার ওইরকম, ওইটা বাংলাদেশে ঢুকবে না, কারণ ওই জিনিস মানে ওইটা শুধুমাত্র মানে ব্রাজিল বা ওই লোকেশনগুলোর জন্য আসলে বানানো হয়েছে। তো এই তো এখন মানে বাইকটা আসলে সত্যি কথা আমার নেওয়ার খুব ইচ্ছা ছিল, আনফর্চুনেটলি যেটা হচ্ছে গিয়ে মানে যে দাম দিছে এই দামে আমি আসলে এই বাইক নিব না, পসিবলই না এই বাইক নেওয়া, কোনোভাবেই পসিবল না ভাই। একটা বাইক ভাই মানে এত মানে এমন না যে অনেক টর্ক আছে, এমনও না, আছে টর্ক আছে, মানে আপনি হায়ার সিসি বাইক মানে 150 সিসি থেকে ওই বাইকে যখন মুভ করবেন আপনি ওই ইমিডিয়েট পাঞ্চটা ফিল করতে পারবেন ইয়ামাহার। বাট হ্যাঁ এমনও না যে ধরেন অনেক টর্কি, আমার কাছে মনে হয়েছে চাইতে আমি ওই যে লিফানের একটা বাইক আছে, আমার ঠিক মনে নাই না মডেল নাম্বারটা, 165 নেকেড বাইক ছিল 4V, ওইটা টর্ক আর একটু বেশি পাঁচই মনে হয়েছিল। যাক মানে এখন ওটার সাথে সাথে কম্পেয়ার করা লাভ নাই, জাস্ট আমি বললাম। কিন্তু কি বলবো আসলে মানে যখন লঞ্চিং হয়েছে এই বাইকটা, প্রাইসটা দেখে আসলে আমার মানে মোটেও ভালো লাগে নাই, আমি অনেক আশাহত হয়েছি। আমি চিন্তা করছিলাম এই বাইকটাই নিব যদি 3.5 বা 3,80,000 মধ্যে হয়, অ্যাট ম্যাক্স ধরেন 4 লাখ পর্যন্ত আমি হিট করতে পারতাম।
কিন্তু আসলে এরপরে এই বাইকটা আসলে আমার কাছে ওঠে 4 লাখ টাকা আসলে বাইকটার জন্য বেশি হয়ে যায়, পেপার স্টেপার সহ 4 লাখের নিচে হইলে তাহলে এটা নেওয়া যেত। কিন্তু এই বাইক ভাই মানে স্যার আসলে ইয়ামাহা রিয়েলি স্যার ডিসঅ্যাপয়েন্টেড মি। মানে আমি নিজে একজন ইয়ামাহা ইউজার, অনেকদিন ধরে ইয়ামাহা ইউজ করি, ইয়ামাহার প্রতি আমার আলাদা একটা সফট কর্নার আছে এবং এটা আমার ফার্স্ট বাইক, এবং এইরকম একটা সফট কর্নার থাকা স্বাভাবিক। কিন্তু আসলে এবার যেটা হয়েছে এটা আসলে মানে টোটালি আনঅ্যাকসেপ্টেবল। তো এই আর কি চেষ্টা রিভিউ দিলাম, সো ফার সো গুড। এখন যাচ্ছি বাসার দিকে। বাইকটা একটু ওয়াশ করা দরকার ছিল, প্লাস সার্ভিসিংও করার দরকার আছে, বাট সময় সুযোগ হইতেছে না। তো দেখি আজকে হয়তো আর পসিবল না, হয়তো বৃহস্পতিবার, আজকে হচ্ছে কী বার, আজকে তো হচ্ছে সোমবার, বৃহস্পতিবার হয়তো বাইকটা ওয়াশ টাশ করবো। তো এখান থেকে তাহলে ভিডিওটা শেষ করি আর আপনাদের থেকে বিদায় নেই। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন প্লিজ। আপনারাও জানান যে আসলে আপনাদের ইয়ামাহার প্রাইসিং সম্পর্কে কেমন কি মতামত, এটাও একটু জানান, বা কোনো ওপিনিয়ন থাকলে এটাও একটু আমাকে জানান। হ্যাঁ, থ্যাংক ইউ।